নদীর দিক থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলে সবগুলো ফ্ল্যাশ লাইটের আলো ওদিকে নিক্ষেপ করা হলো একসঙ্গে। এতক্ষণে প্রফেসর কাভি এসে যোগ দিয়েছে নাথানের সাথে। কেলি লক্ষ্য করলো তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত দৃষ্টি বিনিময় হলো। নির্বাক থেকেই কিছু একটা ভাব বিনিময় করলো মানুষ দুটো। ফ্রাঙ্ক হঠাৎ আবির্ভূত হলো নদীর দিক থেকে, হাতে ফ্ল্যাশ লাইট নিয়ে দৌড়ে এলো তাদের দিকে। তার মেস্তায় ঢাকা গলার উপর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখতে অদ্ভুত লাগছে। নিখোঁজ রেঞ্জারের অস্ত্রটা পাওয়া গেছে। একে একে সে তাকালো নাথান, ম্যানুয়েল ও কাউবির দিকে। এই জঙ্গলের ব্যাপারে আপনাদের থেকে ভালো কেউ জানে না। অবশ্যই এখানে কিছু আছে যে বিষয়ে আপনাদের মতামত আমরা কাজে লাগাতে পারি। ক্যাপ্টেন ওয়াক্সম্যান আপনাদেরকে একটু আসতে বলেছেন জায়গাটা দেখার জন্য। দেরি না করে সবাই যাবার জন্য উদ্যত হলো। হঠাৎ একটা হাত উঁচু করে ধরল ফ্র্যাঙ্ক। শুধু এই তিনজন আসবে আমার সঙ্গে, আর কেউ না। সামনে এগিয়ে গেল কেলি। মানুষটা যদি আহত হয় তাহলে আমি সাহায্য করতে পারবো। খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগে শেষে সম্মত হলো সে। রিচার্ড জেন ও পা বাড়ালো। সঙ্গে যাওয়ার সপক্ষে কিছু বলতে চায় সে, কিন্তু মাথা নাড়ল ফ্রাঙ্ক। প্রয়োজনের চেয়ে বেশি লোক নিয়ে গিয়ে ঝামেলা পাকাতে চায় না। ফ্রাঙ্ক তার দলবল নিয়ে নদীর দিকে রওনা হলো। জাগুয়ারটা তার মালিকের পাশে নিঃশব্দে হাঁটছে। তারা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে গেল, যেটা নদীর তীর ঘেঁষে চলে গেছে। আসল রূপকথার জঙ্গল এটাই। ঝাঁকে ঝাঁকে বুনো আঙুর, ঝোপ ঝাড়, গাছপালা ছেয়ে আছে বা সবখানে। বিচ্ছিন্ন দলটা জঙ্গলের গভীরতা ভেদ করে এগুচ্ছে সামনের দিকে। জড়ো করে রাখা ফ্ল্যাশ লাইটের তীব্র আলো হয়ে উঠছে ধীরে ধীরে। কেলি হাঁটছে নাথানের পিছু পিছু। এই প্রথম সে খেয়াল করলো কেমন করে নাথান তার কাঁধটা প্রশস্ত করে রেখেছে, আর কত দক্ষতার সাথে লতা পাতা পাশ কাটিয়ে এগুচ্ছে সামনে। ঝুলে আসা একটা লিয়ানা লতাকে অতিক্রম করলো সে মাথা নিচু করে। কেলিও তাকে অনুসরণ করতে গেল, কিন্তু পারল না। হোঁচট খেল লতায় জড়িয়ে। তার পায়ের হিল পেছনে যেতেই পা থেকে ওটা খুলে গেল। ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ল নাথানের হাত। সাথে সাথেই নাথানের হাত তাকে ধরে ফেলল। সাবধান। থ্যাঙ্কস। লজ্জা পেল সে। উঠে দাঁড়ানোর জন্য এক হাত বাড়িয়ে দিল ঝুলে থাকা একটি আঙুল লতার দিকে, কিন্তু ওটা ছুটতেই নাথান তাকে এক ছটকায় সরিয়ে দিল। আও, কি করছো? তার আঙুলের ডগাগুলো জ্বালাপোড়া করছে। সে তাড়াতাড়ি হাতটা শার্টের ঝুলে থাকা অংশে মুছে নিল, কিন্তু এতে করে যন্ত্রণা আরো বেড়ে গেল। হাতে ফোটা সূক্ষ্ম কাঁটাগুলো আরো দৃঢ়ভাবে গেঁথে গেল। তার মনে হলো হাতটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। ওভাবেই ধরে রাখো, বলল কাউবি। ডলাডলি করলে ওটা বেশি ছড়ায়। একটা লম্বা গাছ থেকে এক মুঠো মোটা পাতা ছিঁড়ে সেগুলো তার হাতে তালুতে পিষে নিল। সাবধানে কেলির কবজিটা ধরে পাতার তেলে রসটুকু ওখানে লাগিয়ে দিল সে। প্রায় সাথে সাথেই কাটা কাটা ভাবটা অনেকটা কমে এলো। অবাক বিস্ময়ে হাতের পাতাগুলোর দিকে তাকিয়ে রইল কেলি। কুরানিয়েন, পেছন থেকে বলল নাথান। ভায়োলেটা শ্রেণীর উদ্ভিদ, খুবই শক্তিশালী ব্যথানাশক। যন্ত্রণা দূর হওয়ার পর্যন্ত ওটা ভালোভাবে ডুলতে থাকতে হবে। তার ভাই ফ্ল্যাশ লাইটের আলো ফেলতেই সে দেখল 2-3টা ফোসকা পড়েছে আঙ্গুলের ডগায়। তুমি ঠিক আছো তো? ফ্রাঙ্ক জিজ্ঞেস করলো। মাথা নেড়ে সায় দিল সে। খুব বোকা বোকা লাগছে নিজেকে। ওরা ডলতে থাকো। কুরান খুব দ্রুত কাজ করে। তার হাতে আস্তে করে পিতৃ স্নেহপূর্ব এক চাপ দিল কাউবি। কেলিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো নাথান। সে ধূসর রঙের আঙুলগুলো দেখলো। ওগুলোর নাম ফায়ার লিয়ানা। বলার পেছনে কারণ হলো প্রচুর পরিমাণে আঙুলের গাছগুলো পড়ে আছে। প্রচুর পরিমাণে আঙুর গাছতলায় পড়ে আছে। আর কেলি হোঁচট খেয়ে ওগুলোর উপরেই পড়তে বসেছিল। নাথান সময় মতো হাতটা না ধরে ফেললে কি যে হতো। আঙুলগুলো একরকম পদার্থ নিঃসরণ করে, আর এই জ্বালাময় পদার্থের কারণেই
ধারে কাছে আসে না। বলতে পারো এটা ওদের সবসময় রাসায়নিক যুদ্ধ, কাউই যোগ করলো। ঠিক তাই। আবার হাঁটা শুরু করার জন্য ফ্রাঙ্কের দিকে চেয়ে ইশারা করলো নাথান। তোমরা চারপাশে সব জায়গায় সব সময় এমনটা ঘটে চলবে, আর সেই জন্য এই জঙ্গলটা বিশাল এক মেডিকেল স্টোর হাউস। এমনটা ঘটে চলেছে। যে পরিমাণ বিশুদ্ধ ও বৈচিত্র্যময় কেমিক্যাল কম্পাউন্ডের যুদ্ধ চলে এখানে, তা গোটা বিশ্বের বিজ্ঞানীরা একত্রে কাজ করেও ল্যাবে আবিষ্কার করতে পারে না। কেলি শুনে গেল চুপচাপ। এই কেমিক্যাল যুদ্ধে তার মতো এক আনাড়ি কি বা বলার থাকতে পারে? চুপচাপ দেখা ছাড়া। আরো কয়েক মিনিট এগোতেই তারা রেঞ্জারদের দলটা কাছে পৌঁছালো। সবাই একটা জায়গায় ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দুজন রেঞ্জার তাদের থেকে একটু সরে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাতে অস্ত্র, চোখ ঢেকে আছে নাইট ভিশন গগলসে। কর্পোরাল জার্গেনসন দাঁড়িয়ে আছে তার ইউনিট ক্যাপ্টেনের সামনে একেবারে সোজা হয়ে। স্যার, আমি তো বলছি আমি তখন ল্যাট্রিনে ছিলাম। ডিমার্টিন খুব কাছে একটা গাছের পাশে দাঁড়িয়ে ছিল। আর এগুলো? ক্যাপ্টেন ওয়াক্সম্যান একটি সিগারেটের শেষাংশ তুলে ধরল জার্গেনসনের নাকের সামনে। ও আচ্ছা, আমি ওকে এটা জ্বালাতে শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সে চলে গেছে। আমি চেইন টেনে ঘুরে দাঁড়াতেই দেখি সে নেই। কিছু বলেও যায়নি। নদীর কাছে কোথাও হাঁটতে যাচ্ছে কিনা। সিগারেটের ধোঁয়ায় কপাল পুড়িয়েছে। গড়গড় করে বলল ওয়াক্সম্যান। তারপর একটা হাত নাড়ল। তুমি যেতে পারো কর্পোরাল। জি স্যার। লম্বা একটা শ্বাস নিয়ে ক্যাপ্টেন ওয়াক্সম্যান এগিয়ে এলো তাদের দিকে। চোখে এখনো জলজল করছে আগুন। আপনাদের দক্ষতা এখানে কাজে লাগতে চায় না, বলল ক্যাপ্টেন। তার চোখ নাথান, কাউভি এবং ম্যানুয়েলের উপর একে একে ঘুরে বেড়াতে লাগলো। হাতের টর্চটার আলো সামনে একটি জায়গায় ফেললো সে। ওখানকার কিছু জায়গায় ঘাস আর লতা পাতাগুলো চ্যাপ্টা হয়ে মাটির সাথে মিশে আছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কেউ কেউ হেঁটে গেছে ওখানে। ডি মার্টিনির ফেলে যাওয়া অস্ত্রটা এখানে পেয়েছি আমরা, সাথে এই সিগারেটের অংশটা। কিন্তু মানুষটার কি হলো তার কোনো সূত্র পাচ্ছি না। ছাপগুলো এখান থেকে কোন দিকে গেছে সেটা দেখার জন্য কর্পোরাল র্যাকজ্যাক আশেপাশের এলাকাটা চষে ফেলেছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। কোথাও কোনো চিহ্ন নেই। চোখে পড়ার মতো শুধু এই জায়গার ঘাসগুলো। এরকম ট্রেইল চলে গেছে নদীর দিকে। কেলি লক্ষ্য করলো এই জায়গাটার এলোমেলো অংশগুলো নিশ্চিতভাবেই নদী প্রান্তে গিয়ে মিশেছে। পাড়ের লম্বা ঘাসগুলো কিছু ছেঁড়া আর কিছু চাপ খেয়ে মাটিতে মিশে আছে। আর একটু ভালোভাবে দেখতে চাই আমি, বলল প্রফেসর কাউভি। ক্যাপ্টেন ওয়াক্সম্যান মাথা নেড়ে সায় দিয়ে নিজের ফ্ল্যাশ লাইটটা কাউভির হাতে তুলে দিল। নাথান এবং কাউভি সামনে এগিয়ে গেল কিছুটা। পিছনে অনুসরণ করছে ম্যানুয়েল। কিন্তু ওই জায়গায় এক প্রান্তে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল। ঘাসগুলো শুকে গভীর একটা শব্দ করছে গলার ভেতর থেকে। চাবুকে হাত রেখে ভয় দেখাতে চাইল ম্যানুয়েল। চলো টর্টর, জাগুয়ার সেটা তো শুনলই না। উপরন্তু এক পা পিছিয়ে গেল আরো। পেছনে ফিরে তাকালো কাউভি। সেও কুজো হয়ে কি যেন একটা দেখছে। বড় ঘাসগুলোর ভেতরে কিছু একটা নেড়ে চেড়ে দেখে তার আঙ্গুলের ডাকের কাছে নিয়ে গন্ধ শুকলো। কি এটা? নাথান জিজ্ঞেস করলো। কুমিরের বিষ্ঠা। ঘাসে হাত মুছলো সে। তারপর গড়গড় করতে থাকা টর্টর দিকে তাকে সায় দিল। টর্টরও এরকম হবে আমার মনে হয়। কি বলছো? ঠিক বুঝলাম না। উত্তর দিতে মুখ খুলল ম্যানুয়েল। জাগরের মতো বন্য প্রাণীদের দারুণ এক ক্ষমতা আছে। এরা কোনো প্রাণীর আকৃতি কত বড় সেটা বুঝতে পারে সেই প্রাণীর বিষ্ঠা অথবা প্রস্রাবের গন্ধ সুখে। আসলে এ কারণেই পুরো পশ্চিম আমেরিকা জুড়ে হাতির প্রস্রাব বিক্রি হয় ববক্যাট আর পুমাদের আক্রমণ থেকে বাঁচতে। এগুলো যদি কোথাও ওই প্রস্রাবের গন্ধ পায় তবে তার ধারে কাছে যাবে না। ওদিকে কাউভি খুব সতর্কতার সাথে লম্বা ঘাসের আগাগুলো পরীক্ষা করতে করতে নদীর দিকে গেল। ভেঙে যাওয়া কিছু ডগা খুব সাবধানে একপাশে সরিয়ে রাখলো সে। তারপর হাত নেড়ে ক্যাপ্টেন ওয়াক্সম্যানকে ডাকলো। কেলিও গেল তার পিছু পিছু। কাউভি হাতের লাইটটা কর্দমাক্ত নদীর পাড়ের উপরে ফেলল। তীক্ষ্ণ নখযুক্ত হাতের ছাপ পরিষ্কার গেঁথে গেছে সেখানকার কাদায়। কুমির। কেলি শুনতে পেল কাউভির কণ্ঠে কেমন একটা পরিত্রাণের শব্দ।
খুব অদ্ভুত ঠেকলো তার কাছে ব্যাপারটা। আবারও প্রফেসর এবং নাথানের মধ্যে রহস্যময় দৃষ্টি বিনিময় হলো। সোজা হয়ে দাঁড়ালো কাউই, ব্যাখ্যা করার জন্য প্রস্তুত সে। কেইমানরা বেশিরভাগ ক্ষেত্রে নদী পাড়ে শিকার করে থাকে। তাপির এবং বন্য শুকরেরা যখন পানি খেতে আসে তখন সুযোগ বুঝে আক্রমণ করে ওদেরকে। তোমার কর্পোরালও নিশ্চিতভাবে নদীর খুব কাছে চলে এসেছিল, আর তখনই ওটা ওকে ধরেছে। এটিকে ওই পুরুষ কুমিরটা হতে পারে যেটা রডনিকে আক্রমণ করেছিল? জিজ্ঞেস করলো ওয়াক্সম্যান। কাঁধ তুলল কাউবি। ব্ল্যাক কেইম্যানরা সাধারণত বুদ্ধিমান হয়। আমাদের নৌকাগুলো যে খাবারের বেশ ভালো উৎস সেটা বোঝার পর হয়তো আমাদের পিছু নিয়েছে ওটা। আর পানিতে শব্দ বহুদূর পর্যন্ত যায়। নদীর মোটরের শব্দ ধরে আমাদের অবস্থান জেনে কোথাও হয়তো খাপটি মেরেছিল। তারপর অপেক্ষা করছে রাত নামা পর্যন্ত। নরকে যাক ওই হারামিটা। হাতটা মুষ্টিবদ্ধ করে ভয়ঙ্কর ভাবে কথাগুলো বলল ওয়াক্সম্যান। দুজন একদিনেই। স্টাফ সার্জেন্ট কস্টস এগিয়ে এলো। শ্যামলা বর্ণের লম্বা মতো রেঞ্জারটা শক্ত হয়ে দাঁড়ালো ওয়াক্সম্যানের সামনে। তার চোখে মুখে কাঠিন্য। স্যার, আমি জনবল পাঠানোর কথা বেস ক্যাম্পে জানাতে পারি? হুইয়াসে করে আরো দুজন সকালের মধ্যে চলে আসবে। আচ্ছা, জানাও। সে আঙ্গুল তুলল রেঞ্জারের দিকে। আর এখন থেকে প্রতি শিফটে 2টো করে পাহারা চাই আমি। প্রত্যেক পাহারায় 2জন করে থাকবে। জঙ্গলে কোনো সিভিলিয়ান অথবা রেঞ্জার একা চলাফেরা করতে পারবে না, একদমই না। আমি চাই প্রত্যেকটা ক্যাম্পের নদীর দিকটার মেশিন সেন্সর বসানো হোক, শুধু জঙ্গলের দিকে নয়। ইয়েস স্যার। ক্যাপ্টেন ওয়াক্সম্যান নাথানের দিকে ঘুরল। কোনো উষ্ণতা নেই তার কথায়, আছে শুধু আলোচনা শেষ করার আভাস। সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ। বনের পথ ধরে ফিরে আসছিল দলটি। হাঁটা শুরু করতেই নিজেকে আবারও অসার মনে হলো কেলির। আরো একজন গেল এত তাড়াতাড়ি। ফায়ার লিয়ানা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় খুব সতর্ক চোখে তাকালো লতাগুলোর দিকে। এই বনে শুধুমাত্র রাসায়নিক যুদ্ধই চলছে না, চলছে খাবারের জন্য বন্য বর্বর আক্রমণও, যেখানে শক্তিশালী খাচ্ছে দুর্বলকে। ক্যাম্পে ফিরে আগুনের কুণ্ডুলির উষ্ণতা আর আলোর পেয়ে ভালো লাগলো তার। ক্ষণিকের জন্য হলেও এই আগুন জঙ্গলের আধারময় হৃৎপিণ্ডটা দূরে সরিয়ে রাখছে, দেখাচ্ছে নতুন দিনের দিশা। সে দেখলে ক্যাম্প থেকে যাওয়া টিমমেটরা তার দিকে তাকাচ্ছে। তাদের চোখে মুখে কৌতূহল। আনা ফং দাঁড়িয়ে আছে রিচার্ড চেনের পাশে। ফ্র্যাঙ্কের সঙ্গেই অপারেটিভ অলিন পাস্তারনায়েক আগুনের দিকে মুখ করে দাঁড়িয়ে হাত দুটো গরম করছে। ম্যানুয়েল খুব দ্রুত বর্ণনা করলো সবকিছু। কিছুক্ষণ তার কথা শুনে আনাফং হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল। সহ্য করতে না পেরে ঘুরে চলে গেল সে। রিচার্ড চেন সব কথা শুনে মাথা নাড়ল কেবল। আর অলিন পাস্তারনায়েক তার স্বভাবসুলভ নির্বিকার ভঙ্গিতে কথাগুলো শুনে গেল। তার দৃষ্টি স্থির হয়ে আছে আগুনের ওপর। তাদের প্রতিক্রিয়ায় কেলির কোনো আগ্রহ নেই। তার সমস্ত চিন্তা জুড়ে আছে 2জন মানুষ, নাথান ও কাউবি। ক্যাম্পফায়ারের পাশে বসে কেলি 2জনের উপর নজর রাখছে। কাউবি নাথানকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আর চোখে কেলি দেখছে তাদের। কোনো বাক্য বিনিময় হলো না তাদের মধ্যে, কিন্তু কাউবির চোখে মুখে যে অনুসন্ধানী অভিব্যক্তি তার ঠিকই ধরা পড়ল তার চোখে। একটা না বলো প্রশ্ন ছুড়ে দিল প্রফেসর। নাথানও উত্তর দিল মাথাটা একটুখানি নেড়ে। নিঃশব্দে তাদের মধ্যে কিছু একটা বিনিময়ের পর কাউবি তার পাইপটা নিয়ে কয়েক পা দূরে গিয়ে দাঁড়ালো, যেন কিছুটা সময় একা থাকতে চাইছে সে। কেলি মুখ সরিয়ে নিল। বৃদ্ধ লোকটির ব্যক্তিগত গোপনীয়তার ব্যাঘাত ঘটাতে চায় না সে। ঘুরতেই সে দেখল নাথান তার দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে নিল আগুনের দিকে। নিজেকে বোকা বোকা আর অনেক ভীত মনে হচ্ছে। একটা ঢোক গিলে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। তার মনে পড়ল লোকটা শক্ত সামর্থ্য হাত দুটো হঠাৎ ধরে ফেলেছিল তাকে, বাঁচিয়েছিল পড়ে যাওয়া থেকে। সে টের পেল নাথান তখনও তার দিকে তাকিয়ে আছে, বাঁচিয়েছিল পড়ে যাওয়ার থেকে। সেই দৃষ্টি যেন সূর্যের তাপ হয়ে ওর চামড়ায় এসে লাগলো। উষ্ণ, গভীর আর তীক্ষ্ণ এক অনুভূতি হলো। কিন্তু আগের চিন্তাটা ফিরে আসতেই এই অনুভূতি ম্লান হয়ে গেল। কি লুকোচ্ছে মানুষটা?
অধ্যায় 7 তথ্য সংগ্রহ। অগস্ট 12 সকাল 6:20 ল্যাংলে ভার্জিনিয়া। লরেন ওব্রেইনের কাজ যেতে দেরি হয়ে যাচ্ছে। জেসি জোরে ডাক দিয়ে বানানো স্যান্ডউইচটা পাশে রেখে লাঞ্চ বক্সের ঢাকনা আটকে দিল। তাড়াতাড়ি নেমে এসো সোনা, ডে কেয়ার সেন্টারটা 20 মিনিটের পথে। ওখানে যেতে হলে ল্যাংলে গাড়ি বহরের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়। ঘড়িতে সময় দেখে চোখ কপালে ওঠার উপক্রম হলো তার। মার্শাল, এই তো আসছি আমরা, একটা দৃঢ় কণ্ঠে জবাব দিল। লরেন ডাক দিয়ে ঘরের কোনায় গিয়ে দাঁড়ালো। তার স্বামী তাদের একমাত্র নাতনিটিকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে। খুব সুন্দর একটা জামা পরানো হয়েছে জেসিকে, যদিও তার মোজাগুলো জামার সাথে ম্যাচ করেনি, তবুও এতেই চলবে। এতদিন পর সে ভুলেই গেছে ছোট্ট বাচ্চার লালন করার অনুভূতিটা। হিসেব নিকেশ, পরিকল্পনা সব পরিবর্তন করতে হবে আবার। ডে কেয়ার সেন্টারে ওকে নিয়ে যেতে পারবো আমি। সিঁড়ি শেষ ধাপটা অতিক্রম করে বলল মার্শাল। 9টার আগে কোনো মিটিং নেই আমাদের। না, আমি পারবো লরেন। সে তার কাছে গিয়ে গলায় আলতো করে চুমু খেলো। তোমার একটু সাহায্য করতে দাও। সে ঘুরে কিচেনে ছুটলো, লাঞ্চ বক্সটা ঠিক মতো আটকানো হয়েছে কিনা দেখে দাঁড়ালো কিছুক্ষণ। যত তাড়াতাড়ি পারো তোমার অফিসে যাওয়া উচিত। কণ্ঠ থেকে চিন্তার ছাপ দূরে রাখতে চাইল সে, কিন্তু স্ত্রীর কথাটা কানেই তুললো না মার্শাল। জেসি, তুমি সোয়েটারটা নাওনি কেন? নিচ্ছি গ্র্যান্ডপা। সে বড় দরজার দিকে ছুটলো। মার্শাল ঘুরে দাঁড়ালো লরেনের দিকে। ফ্রাঙ্ক আর কেলি ভালো আছে। কোন রকম কিছু হলে সাথে সাথেই জানতে পারবো আমরা। মাথা নাড়ল লরেন। এখনো সে স্বামীর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। সে চায় না তার ভয়ের কান্না মার্শাল দেখুক। গত রাতে তারা খবর পেয়েছে কুমিরের আক্রমণে পড়া প্রথম রেঞ্জারটার কথা। তারপর কয়েক ঘন্টা বাদেই ফোনটা আবার বেজে উঠে। মার্শাল কথা বলতেই ওর কণ্ঠটা কেমন যেন ঠেকছিল, আর তা থেকেই লরেন বুঝতে পেরেছে এবারের খবরটা আরো ভয়াবহ। এত রাতে ফোন করে খবরটা দেওয়ার অর্থই হলো খারাপ। কিছু একটা ঘটনা ঘটেছে, হয়তো কেলি অথবা ফ্র্যাঙ্কেরই। সে পুরোপুরি নিশ্চিন্ত। কথা বলা শেষে ফোন রেখে মার্শাল যখন দ্বিতীয় রেঞ্জারটার ঘটনা বর্ণনা করলো, লরেন ভেঙে পড়েছিল স্বার্থপরতাপূর্ণ পরিত্রাণের কান্নায়। কিন্তু এখনো তার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে একটা ভয়, যেটাকে কোনোভাবে মুছে ফেলতে পারছে না। 2জন মরছে, আরো একজন মরবে। বাকি রাতটা এক ফোঁটা ঘুমাতে পারেনি সে। আরো 2জন রেঞ্জার পাঠিয়ে দেয়া হয়েছে আমাজনে। ওদের সাথে আরো শক্তিশালী প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে। সে মাথা নেড়ে সায় দিয়ে চোখের পানি মুছল। অবুঝ হয়ে পড়ছিল যেন। এই তো গত রাতেই তার যমজ সন্তান দুটোর সাথে কথা বলেছে। ঘটনার নির্মমতা ওদেরকে নাড়িয়ে দিয়েছে সত্যি, কিন্তু তারপরও ওরা যথেষ্ট সংকল্পবদ্ধ অভিযানটিতে এগিয়ে নিতে। বাচ্চা দুটি খুব শক্ত মনের, বলল মার্শাল। প্রাণ শক্তিতে ভরা আর বেশ সতর্ক। বোকার মতো কোনো সিদ্ধান্ত তারা নেবে না। লরেন এখনো তার স্বামীর দিকে পেছন ফিরে আছে। বোকার মতো মানে? বিড়বিড় করে বলল সে। তারা তো এই জঙ্গলে, তাই না? এটাই কি যথেষ্ট বোকামি নয়? মার্শাল কাঁধে হাত রাখলো, পেছনের চুলগুলো আলতো করে সরিয়ে মৃদু একটা চুমু খেলো ঘাড়ে। তারা ভালোই থাকবে, কানের কাছে ফিসফিস করে বলল সে। এই 54 বছর বয়সেও মার্শাল এখনো চোখে পড়ার মতো সুদর্শন ও শক্ত সামর্থ্য। শরীরে আইরিশ রক্ত। কপালের দুপাশে চুলগুলো শুধু কালো থেকে রূপালি হতে শুরু করেছে। শক্ত চোয়াল দুটো মিশেছে কোমল দুটি ঠোঁটে। চোখ দুটো নীলচে বাদামি। সে চোখ এখন সম্পূর্ণ নিবদ্ধ লরেনের ওপর। কেলি এবং ফ্র্যাঙ্ক 2জনই ভালো থাকবে, ছোট্ট করে বলল সে। তোমার মুখ থেকে এটা একবার শুনতে চাই। সে নিচের দিকে তাকাতে চাইল, কিন্তু মার্শালের আঙ্গুলগুলো তার মুখটা উপরের দিকে তুলতে বাধ্য করলো। বলল, প্লিজ, আমার জন্য হলেও একবার বলো, আমি শুনতে চাই এটা। স্বামীর চোখেও বেদনা শিখা জ্বলতে দেখল লরেন। কেলি এবং ফ্র্যাঙ্ক ভালো থাকবে। কথাগুলো যদিও অস্পষ্ট হয়ে বলল, তারপরও জোরে সোরে বলার কারণে
মনের ভেতরে এক নিশ্চয়তাপূর্ণ প্রশান্তি অনুভব করলো সে। অবশ্যই ভালো থাকবে, ওরা তো আমাদেরই সন্তান, আমরাই বড় করেছি ওদের, তাই না? সে হালকা একটু হাসলো লরেনের দিকে তাকিয়ে। দুঃখের দীপ্তি ম্লান হতে শুরু করেছে তার চোখ থেকে। হ্যাঁ, তা তো অবশ্যই। বাহুডোরে স্বামীকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর মার্শাল তার কপালে চুমু খেল। আমি জেসিকে ডে কেয়ার সেন্টারে নিয়ে যাচ্ছি। আপনি আপত্তি করল না সে। বড় দরজার সামনে দাঁড়িয়ে নাতনিকে গভীরভাবে আলিঙ্গন করে সেও নিজের BMW গাড়িটিতে চড়ে বসল। ইনস্টিটিউটে পৌঁছতে যে 40 মিনিট খরচ হলো তা একরকম অস্বস্তিতে ভরা। তাই গন্তব্যে পৌঁছে ব্রিফকেসটা হাতে নিয়ে পাসওয়ার্ড পাঞ্চ করে মেইন দরজা অতিক্রম করে মূল ভবনে ঢুকতেই খুব স্বস্তি লাগলো তার। অমন বিদঘুটে একটা রাতের পর নিজেকে শান্ত, নিজেকে ব্যস্ত রাখা খুবই জরুরি। বিশেষ করে তার দুশ্চিন্তা দূরে রাখতে পারবে অন্তত। সে তার অফিসের দিকে এগোতেই কয়েকজন পরিচিত মানুষ সাথে শুভেচ্ছা বিনিময় করলো। হাই, হ্যালো, গুড মর্নিং বলতে বলতে এগিয়ে চললো সে। ইমিউনোলজি বিষয়ে রিপোর্টটা আজকে সম্পূর্ণ করতে হবে। জেরাল্ড ক্লার্কের ইমিউন সিস্টেমের পরিবর্তন নিয়ে কেলি যে তত্ত্ব দিয়েছে তা নিয়েও বেশ উদ্বিগ্ন লরেন। প্রাথমিক ফলাফল এবং দেহখণ্ডগুলো সেরকম কোনো কাজে আসেনি। ক্যান্সার ওর শরীরটাকে এমনভাবে আক্রমণ করেছে যে কোনো রকম ফলাফল বের করে আনা অনেক কঠিন হয়ে পড়েছে। অফিসে পৌঁছে লরেন দেখলো এক আগন্তুক তার দরজার পাশে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং ডক্টর ওব্রেইন, একটা হাত বাড়িয়ে দিল লোকটি। বয়স 25-এর বেশি হবে না, হালকা পাতলা গড়ন, শেভ করা মাথা, গায়ে নীল রঙের সার্জিক্যাল অ্যাপ্রন। লরেন MUDA এর প্রজেক্টের প্রধান হবার সুবাদে রিসার্চ টিমের সবার নামই জানে। কিন্তু এই লোকটাকে? হ্যাঁ, আপনি? আমি হ্যাঙ্ক অ্যালভিসো। নামটা স্পষ্টভাবে মনে পড়ল তার, তবু মাথা ঝাঁকালো সে। মনে করার চেষ্টা করলো লোকটা তার পরিচিত কিনা। মহামারী বিভাগ, বলল সে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দ্বিধান্বিত ভাব পরিষ্কার বুঝতে পারল সে। মাথা নেড়ে সায় দিল লরেন। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি দুঃখিত ডক্টর অ্যানভিসো। এই তরুণ একজন এপিডেমিওলজিস্ট, কাজ করে স্ট্যানফোর্ডে। সামনাসামনি কখনো তাকে দেখেনি লরেন। রোগ কিভাবে ছড়ায় এবং মহামারীতে রূপ নেয় সে বিষয়ে কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে সে। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সে একটা ম্যানিলা ফোল্ডার তুলে ধরলো। আমি খুব খুশি হব যদি এগুলো একটু দেখেন। লরেন ঘড়ি দেখলো। ইমিউনোলজিতে 10 মিনিটের ভেতর আমার একটা মিটিং আছে। ওসব কিছুর চেয়েও আপনার এটা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লরেন তার অফিসের দরজাটা ম্যাগনেটিক আইডি কার্ড দিয়ে খুলে ভেতরের দিকে গেল ভেতরে নিয়ে গেল অ্যানভিসোকে। বাতি জ্বালিয়ে নিজের চেয়ারে বসে অতিথিকেও বসতে বলল সে। বলুন, আপনি কি পেলেন? ওটার ওপরে কাজ করে আসছি আমি বেশ কিছুদিন ধরে। সে ফোল্ডারের ভেতরে হাত ঢোকালো। আমি কিছু তথ্য খুঁজে পেয়েছি যেগুলো বেশ বিদঘুটে, কিংবা বলতে পারেন অপ্রত্যাশিত। সঙ্গত কারণেই এগুলো আপনাকে দেখাতে চাইছি। কি তথ্য? আমি ব্রাজিলিয়ান মেডিকেল রেকর্ডগুলো ঘেটে দেখছি জেরাল্ড ক্লার্কের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ঘটনা পাওয়া যায় কিনা। অন্য কারণ, এমন বিস্ময়কর রিজেনারেশন হয়েছে কিনা। লাজুকভাবে হাসলো সে। আসলে সেটা নয়, তবে আমি চেষ্টা করছিলাম আমাজন রেইন ফরেস্টে বসবাসকারীদের মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার হারটা নিরূপণের মাধ্যমে জেরাল্ড ক্লার্ক ঠিক যে জায়গায় মারা গিয়েছে সেই জায়গাটাতে 100 বাঁধতে। আমি ভেবেছিলাম পরোক্ষভাবে হলেও আমরা সেই সব অঞ্চল শনাক্ত করতে পারবো যেসব অঞ্চল দিয়ে জেরাল্ড ক্লার্ক ভ্রমণ করেছে। নড়ে চড়ে বসল লরেন। ব্যাপারটাকে এই দৃষ্টিকোণ থেকে দেখাটা বেশ কৌতূহল উদ্দীপক। এমনকি এভাবে দেখাটাই বুদ্ধিমানের কাজ। এতে অবাক হওয়ার কিছু নেই যে ডক্টর অ্যালভিসোকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। যদি সে জেরাল্ড ক্লার্কের ক্যান্সারের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ক্যান্সারের খোঁজ আমাজনের কোথাও আবিষ্কার করতে পারে, তবে অনুসন্ধান কাজের পরিধিটা অনেক ছোট হয়ে আসবে। ফলে কেলি ও ফ্র্যাঙ্ককে বেশি সময় জঙ্গলের অবস্থান করার দরকার হতে হবে।
তো কি পেলেন অবশেষে? ঠিক যা আশা করেছিলাম তা অবশ্য পাইনি, চিন্তিত মুখে বলল সে। জঙ্গলের আশেপাশে প্রত্যেকটি সিটি হসপিটাল, মেডিকেল ফ্যাসিলিটি ও ছোট ছোট ফিল্ড ক্লিনিকগুলোর সাথে যোগাযোগ করেছি আমি। তারাও আমাকে আমার চাহিদা অনুযায়ী বিগত 1 দশকের সকল মেডিকেল রেকর্ড পাঠিয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ তথ্য কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে অবশেষে কিছু তথ্য জড়ো করেছি আমি। কিছু কি পেয়েছেন ওইসব এলাকার ক্যান্সারের প্রাদুর্ভাব নিয়ে? কণ্ঠে আশা নিয়ে জিজ্ঞাসা করলো লরেন। মাথাটা একটু নাড়ল সে। পেয়েছি, তবে একটা জেরাল্ডের মতো না। তার বিষয়টা একেবারেই আলাদা। লরেন তার হতাশা চেপে রাখলেও কণ্ঠে বিরক্তি ভাব ফুটে উঠল। তাহলে আর কি এমন পেলেন? ডক্টর অ্যালভিসে একটা কাগজ বের করে এগিয়ে দিল। কাজটা হাতে নিয়ে রিডিং গ্লাসটা পরে নিল লরেন। এটা উত্তর পশ্চিম ব্রাজিলের একটা ম্যাপ। নদীগুলো সাপের মতো এঁকে বেঁকে ওই অঞ্চলের ভেতর দিয়ে আমাজন নদীতে গিয়ে মিশেছে। নগর ও শহরগুলোকে ছোট ছোট বিন্দু দিয়ে দেখানো হয়েছে। সবগুলোই গড়গড়ে উঠেছে নদীর আশেপাশে। সাদা কালো ম্যাপটার কয়েকটি জায়গায় লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া। এই জায়গাগুলোই আমাকে তথ্য সরবরাহ করেছে। তাদের সাথে কাজ করার সময় বার্সেলো সিটির এক হাসপাতালের একদল ডাক্তারের সাথে আমার যোগাযোগ হয়। তার কলমটি আমাজনের কাছে একটি শহরের দিকে নির্দেশ করলো। জায়গাটা মানাউস থেকে নদী পথে 2 মাইলের মতো হবে। এক অজানা ভাইরাস থেকে সৃষ্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ওখানকার শিশু ও বয়োজ্যেষ্ঠদের মাঝে। শুনে প্রথম দিকে মনে হয়েছিল ওটা কোনো এক ধরনের হেমোরেজিক ফিভার। শরীরের জ্বর, জন্ডিস, বমি করা, মুখের ভেতরে ঘা হওয়া, এই সব আর কি। আমাকে যখন জানানো হয় ততদিন 1 ডজনেরও বেশি শিশু মারা গেছে ওই রোগে। যেহেতু ওই অঞ্চলের সব রকম মেডিকেল টিমের সাথেই আমার নিজস্ব কাজটি নিয়ে যোগাযোগ তৈরি হয়েছে, সেহেতু আমি ওই নেটওয়ার্কগুলোই কাজে লাগালাম। আমি তাদের সবার কাছে একটা করে জরুরি অনুরোধ পাঠালাম, এরকম কোনো রোগের সাথে তারা পরিচিত কিনা সেটা যাচাই করে আমার কাছে রিপোর্ট পাঠাতে। ডক্টর অ্যালভিসো দ্বিতীয় কাগজটি বের করে এগিয়ে দিল। এটা মনে হলো আগের ম্যাপটার মতোই। নদীগুলোর ক্রস চিহ্ন সব ঠিক জায়গাতেই আছে, কিন্তু দ্বিতীয় ম্যাপটিতে কয়েকটি ক্রসের চারপাশে নীল বৃত্ত আঁকা, আর প্রত্যেকটার পাশে আলাদা আলাদা তারিখ দেয়া। এই সার্কেল দেয়া জায়গাগুলোতেও ওই রোগের উপস্থিতি দেখা গেছে। লরেনের চোখ প্রসারিত হলো। সার্কেল দেয়া সংখ্যাগুলোর জায়গায় সংখ্যা অনেক। কমপক্ষে 1 ডজনেরও বেশি মেডিকেল টিম এই কেসগুলো দেখেছে। আপনার এখানে কি এই রোগের কোনো লক্ষণ দেখা গেছে? লরেন তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর মাথা নাড়ল। এপিডেমিওলজিস্ট একটি সার্কেল দেয়া ক্রস দেখালো তাকে। প্রত্যেকটি রিপোর্টেরই তারিখ দিয়েছি আমরা। এটা রিপোর্ট করার সর্বশেষ জায়গা। যে জায়গাটার উপর টোকা দিই সে জায়গাটার উপর টোকা দিল। এটাই ওয়াওয়ের মিশনারি। জেরাল্ড ক্লার্ককে যেখানে পাওয়া গিয়েছিল। মাথা নেড়ে সায় দিল ডক্টর। এখন তার মনে পড়েছে আমাজনের ফ্রাঙ্করা পৌঁছানোর প্রথম দিনেই যে ফিল্ড রিপোর্টটা পাঠিয়েছিল তার কথা। ওতে বলা হয়েছিল ওয়াওয়ের মিশনারি ও তার আশেপাশে এলাকার ধ্বংস করে ফেলেছে বেশ কিছু কুসংস্কারাচ্ছন্ন ইন্ডিয়ান। কোনো এক অজ্ঞতা রোগ গ্রামের কিছু শিশু মারা যাওয়ার পর তারা খুব ভয় পেয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় আমি জায়গাগুলো পরীক্ষা করে দেখেছি বলে চলল অ্যালভিসো। নীল রঙের বৃত্তগুলোর উপর দিয়ে কলমটির নিচের দিকে আসতে শুরু করলো সে। যে ছোট স্টিম বোটটা জেরাল্ড ক্লার্কের লাশ বহন করছে সেটা ঠিক এই বন্দরগুলোতে থেমেছিল। নদীর আশেপাশে শহরগুলো দেখালো সে। এসব জায়গা দিয়ে জেরাল্ডের লাশটা নিয়ে যাওয়ার পরপরই ওই অজ্ঞাত রোগ ওসব এলাকায় ছড়িয়ে পড়ে। মাই গড, বিড়বিড় করে বলল লরেন। আপনি মনে করেছেন লাশটা রোগ সৃষ্টিকারী কিছু প্যাথোজেনের বহন করছে? প্রথমে এমনটাই চিন্তা করেছিলাম। ভেবেছিলাম এটাও একটা সম্ভাব্য কারণ হতে পারে। মৃতদেহটাকেও ওয়াওয়ে থেকে বহন করার কাজে তো একাধিক ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে, আর প্রায় সব রকম পরিবহনই করা হয়েছে বিভিন্ন নদীপথ। তাই যে কোনো ধরনের ধোঁয়াচে রোগ
খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। তবে রোগটা যে পদ্ধতিতে ছড়ালো সেটাই কিন্তু সর্বশেষ প্রমাণ নয় যে জেরাল্ডের বডিটা ছোঁয়াচে রোগের ভাইরাসের উৎস ছিল। লরেন যেন হাঁপ ছেড়ে বাঁচল। লাশটা রোগের উৎস ছিল না। ব্রাজিল থেকে ওটা পাঠানোর আগেই আমার মেয়ের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো পর্যালোচনা করেছে। রোগ সৃষ্টিকারী কোনো ধরনের প্যাথোজেন আছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে। কলেরা, ইয়েলো ফিভার, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, যক্ষা এসব পরিচিত প্যাথোজেন খোঁজ করা হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। পুরো লাশটাই ক্লিন ছিল। কিন্তু আমার তো মনে হয় না সে তার ফোল্ডারের ভেতর থেকে সর্বশেষ কাগজটি বের করে আনলো। মিয়ামির সিডিসি রিপোর্টটাও ওটা। ক্লার্কের লাশটা মিয়ামি ইন্টারন্যাশনাল কাস্টমসে অফিসিয়াল ভাবেও একবার পরীক্ষা করা হয়েছিল। এই রিপোর্টটা বলছে স্থানীয় 3 শিশু এই রোগে আক্রান্ত। সবগুলো শিশু ওই এয়ারপোর্টে কর্মরত মানুষজনের। লোকটার মুখ থেকে এমন ভীতি জাগানো কথা শুনে লরেনের মনে হলো যে সে যেন তার চেয়ারে ডুবে যাচ্ছে। তাহলে রোগটা যাই হোক না কেন সেটা এখন এখানে চলে এসেছে। আমরাই ওটা এখানে এনেছি। আপনি এখন এটাই বলতে চাচ্ছেন, তাই না? মাথা নেড়ে সায় দিল ডক্টর অ্যালভিসো। এটা কতটা ছোঁয়াচ্ছে, কতটা ক্ষতিকর? লোকটার কণ্ঠ যেন হঠাৎ করে যান্ত্রিক হয়ে উঠল। নিশ্চিতভাবে বলা কঠিন। লরেন এই ব্যক্তি সম্পর্কে ভালোই জানে। বয়স তরুণ হলেও তার কর্ম জগতে সেই সেরা। তা না হলে তাকে এ কাজে জড়ানো হতো না। আপনার অনুমান কি হতে পারে বলে মনে করছেন? আমার মনে হয় কিছু একটা পেয়েছেন আপনি, তাই না? বড়সড় একটা ঢোক গিলল সে। রোগ পরিবহনের হারও পরিপূর্ণ মাত্রায় এটা সক্রিয় হওয়ার সময়কে প্রাথমিকভাবে বিশ্লেষণ করলে দেখা গেছে এটা সাধারণত ঠান্ডা কাশির ভাইরাস থেকে শত গুণ বেশি ছোঁয়াচে, আর এটা ইয়েলো ভাইরাসের মতোই মারাত্মক। লরেনের মনে হলো তার মুখমণ্ডল জুড়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। আর মৃত্যুর হার? ডক্টর অ্যালভিসো নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল কেবল। হ্যাঙ্ক, ভগ্ন স্বরে বলল লরেন। ভয়ে তার কণ্ঠ চেপে আসছে যেন। মুখ খুলল অ্যালভিসো। এখন পর্যন্ত একজনকে বাঁচানো যায়নি। 12 আগস্ট ভোর 6:22 আমাজন জঙ্গল। 2 ফেব্রুয়ারি তার ক্যাপ্টেনের সাথে তার ক্যাম্পের এক প্রান্তে দাঁড়িয়ে আছে, উপভোগ করছে সূর্যোদয়ের সময়টাতে, নদীর সৌন্দর্য দেখতে। নদী এক কর্মময় রাতে শেষে খুব শান্ত এক মুহূর্ত। শত্রুর ক্যাম্পে একেবারে নাকের ডগা দিয়ে এক কর্পোরালকে অপহরণের পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে বেশ কয়েক ঘন্টা সময় পার করা হয়ে গেছে। ফলাফলটা বরাবরের মতোই, কোন রকম ব্যর্থতা ছাড়াই কাজটা সম্পন্ন করছে তার দল। এখন এই 4 দিন পর অন্য দলের উপর গোপন নজরদারি করার কাজটি রুটিনের ছকে বেঁধে ফেলা হয়েছে। প্রতি রাতে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ রানারের কাজ করে। রেঞ্জারদের বেশ খানিকটা পথ সামনে এগিয়ে থেকে অবস্থান করে তারা গভীর জঙ্গল মারিয়ে সুবিধা মতো কোনো জায়গায় পৌঁছে তারা শাখা প্রশাখা বিস্তৃত লম্বা গাছগুলোতে চড়ে বসে। তারপর সেখানে ডালপালার আড়ালে চমৎকার ভাবে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে সতর্ক দৃষ্টি রাখতে থাকে নিচের রেঞ্জারদের উপর। গোপনে প্রহরা চলাকালীন সময় তারা বাকি সদস্যদের সাথে যোগাযোগ রাখে রেডিওর মাধ্যমে। সারাটা দিন জুড়ে লুই তার বাকি সৈন্য সামন্ত নিয়ে প্যাডেল নৌকার এক কাফেলা যোগে এগিয়ে গেছে সামনে। অন্যদের থেকে 10 কিলোমিটার পেছনে অবস্থান করছিল তারা। শুধুমাত্র রাতেই একটু কাছাকাছি এসেছে সবাই। নদীর দিক থেকে ঘুরে গভীর জঙ্গলের দিকে হাঁটা শুরু করল লুই। অসংখ্য গাছের আড়ালে তাদের ক্যাম্পটা এমন এক জায়গায় যে বাইরে থেকে সেটা বোঝা কঠিন। দেখতে হলে উপর থেকে দেখতে হবে। সে আশেপাশে এলাকাটা একটু ঘুরে দেখল। তার 40 জনের দলটি ক্যাম্প গুটিয়ে নিতে শুরু করেছে। দলটি বেশ বৈচিত্র্যময়। তামাটে চামড়ার ইন্ডিয়ানদের সংগ্রহ করা হয়েছে বিভিন্ন গোত্র থেকে। দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ মারুদদের আনা হয়েছে ডাচ গায়ানা থেকে। শ্যামবর্ণের কলম্বিয়ানদের ভাড়া করা হয়েছে মাদক ব্যবসা থেকে। তবে এত পার্থক্য থাকার পরও একটা দিক থেকে সবার মিল আছে, সবাই প্রচুর পরিমাণে কষ্ট সহিষ্ণু।
রক্তাক্ত ছায়াময় জঙ্গল তাদের ভেঙে চুরে গড়ে দিয়েছে নতুন করে, ছাপ রেখেছে রন্ধ্রে রন্ধ্রে। রাইফেল এবং বন্দুকগুলো নৌকার পালের কাপড়ে পেঁচিয়ে ঘুমানোর জায়গায় ঠিক পাশেই সারি করে সাজিয়ে রাখা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো তার দলের লোকজনের মতোই বৈচিত্র্যময়। জার্মান হেকলার এবং এমপিএস চেক স্করপিয়ন, ছোট আকৃতি সাবমেশিন গান, ইসরায়েলে বাজানো উজি, এমনকি বহু পুরনো কিছু ব্রিটিশ স্টেন গানও আছে তাদের কাছে। প্রত্যেকে নিজের পছন্দ মতো অস্ত্র রেখেছে, যেমনটা রেখেছে লুই নিজেও। লুইয়ের পছন্দ হলো কম্প্যাক্ট মিনি উজি। এটার ক্ষমতা এর সহোদরদের মতোই, কিন্তু দৈর্ঘ্য মাত্র 14 ইঞ্চি। এটার কার্যকারী নকশার কারণে লুই খুব সন্তুষ্ট। ছোটখাটো কিন্তু প্রাণঘাতী, ঠিক তার মতোই। তাদের এত সব অস্ত্রের পাশে আরেকটি জিনিস যোগ হয়েছে। টিমের কিছু সদস্য বেশ কতগুলো ম্যাশেট চাপাতির ধার দিয়েছে। পাথরের উপর স্টিলের সংঘর্ষের শব্দ মিশে যাচ্ছে ভোরের পাখির ডাক আর বানরের চিৎকারের সাথে। হাতে হাত যুদ্ধ একটা ভালো ধারালো ছুরি বন্দুকের চেয়েও বেশি কাজে দেয়। ক্যাম্পের সবকিছু ঘুরে দেখা শেষ হতেই তার সেকেন্ড ইন কমান্ড তার দিকে এগিয়ে এলো। লোকটা লম্বা ও কৃষ্ণকায়, মারুন গোত্রের বাসিন্দা, নাম জ্যাক। মাত্র 13 বছর বয়সে তারই প্রতিবেশী এক গোত্রের মেয়েকে ধর্ষণ করার অপরাধে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। বাল্যজীবনটা জঙ্গলেই কেটেছে, আর তাই সাক্ষ্য বহন করে চলেছে সে এখানে। তার নাকের একটা পাশ নেই, পিরানহা মাছের আক্রমণের শিকার হয়েছিল ছোটবেলায়। সে খুব ভদ্রতার সাথে মাথা নেড়ে সায় দিল। ডক্টর? হ্যাঁ জ্যাক, বলো। মিস্ট্রেস টুসি বোঝাতে চাইছেন তিনি আপনার জন্য প্রস্তুত। হাঁস ছাড়ল লুই। অবশেষে বন্দি এতক্ষণে প্রমাণ করেছে যে সে যথেষ্ট কঠিন। পকেটে হাত দিয়ে একটা ট্যাগ বের করে এনে হাতের তালুতে ওটা নিয়ে কয়েকবার আঘাত করে ক্যাম্পের একেবারে প্রান্তে কিছুটা নির্জনতায় বানানো এক তাঁবুর দিকে এগিয়ে গেল সে। চোখে ধুলো দেওয়ার মতো এই বিশেষ তাঁবুটি সাধারণত লুই এবং টুসি একসঙ্গে ব্যবহার করে, কিন্তু গতরাতে এমনটা হয়নি। সারা রাত টুসি তার নতুন অতিথির মনোরঞ্জন করেছে। লুই নিজের উপস্থিতি জানান দিল। টুসি ডার্লিং, আমাদের মেহমান কি সাহায্য করতে প্রস্তুত? সে ঠোকার মুখের কাপড়টা তুলে মাথা নিচু করে ভেতরে ঢুকলো। ভেতরটা অসহ্য গরম। একটা ছোট্ট ব্রেজিয়ার জ্বলছে ঘরের এক কোণে। সেটার সামনে হাঁটু গেড়ে বসা তার মিস্ট্রেস একগুচ্ছ শুকনো পাতা পোড়াচ্ছে। সে ছোট স্টোভটার আগুনে সুগন্ধি ধোয়া উপরে উঠছে কুণ্ডুলি পাকিয়ে। উঠে দাঁড়ালো সে আগুনের সামনে থেকে। তার কফি বর্ণের ত্বক চকচক করে উঠলো হালকা ঘামের কারণে। লুই তাকিয়ে রইল তার দিকে, যেন ভেতরে টেনে নিচ্ছে তাকে। দ্রুত ছুটে গিয়ে তাকে জাপড়ে ধরতে ইচ্ছা হলো তার, কিন্তু নিজেকে সংযত করলো। তাদের মাঝে আজ সকালে এক অতিথি উপস্থিত আছে। সে তার মনোযোগ আগন্তুকের দিকে দিল। নগ্নদেহে হাত পা গুলো চারদিকে ছড়িয়ে মাটিতে পড়ে আছে। সারা শরীরে পোশাক বলতে শুধু মুখের ভেতর দলা পাকানো এক টুকরো কাপড়। লুই কর্পোরালের রক্তাক্ত শরীর থেকে চোখ ফিরিয়ে নিল। তার হাতে একটা ডগ ট্যাগ। সে একটি ফোল্ডিং ক্যাম্প চেয়ারে বসলো। হাতের ডগ ট্যাগে খোদাই করা নাম পড়ল সে, কর্পোরাল জেমস টি মার্টিনি। আমি খুব নির্ভরযোগ্য মাধ্যম থেকে জানতে পেরেছি তুমি আমাদেরকে সাহায্য করতে রাজি হয়েছ। একটু গোঙানির মতো শব্দ করলো লোকটি। চোখ দিয়ে পানি গড়িয়ে এলো তার। এটাকে কি হ্যাঁ হিসেবে ধরে নেব? সীমাহীন অত্যাচারে নিঃশেষ রেঞ্জার মাথা নেড়ে সায় দিল। ব্যথার অপমানে পুরো চুপসে গেছে সে। কিসে তাকে বেশি কষ্ট দিয়েছে ভাবল লুই, তার উপর করা নির্যাতন, নাকি ঠিক ওই মুহূর্তটা যখন সে মুখ খুলতে যাচ্ছে? ক্লান্তির এক শ্বাস ফেলে মুখ থেকে কাপড় টেনে বের করল লুই। তার দরকার তথ্য। বছরের পর বছর ধরে সে শিখেছে সফলতা ও ব্যর্থতার ভেতর যে পার্থক্য তা লুকিয়ে থাকে তথ্যের মাধ্যমে। তার শত্রুপক্ষের টিম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য তার কাছে আসছে। তার টিমের
তার টিমের সেট 7 নামে এক সদস্য সরাসরি তথ্য পাঠায় তার কাছে। 7 ছাড়াও আরো অনেক বিশ্বস্ত সূত্রের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে সে। কিন্তু এতেও লুইয়ের মন ভরছে না পুরোপুরি। সে ওই তরুণ কর্পোরালকে অপহরণ করেছে, তার কারণ হলো তার কাছে সরবরাহ করা অন্য সূত্রগুলো পাঠানোর তথ্য খুঁটিনাটি বিষয় সম্বন্ধে অনেক কিছু ব্যাপকভাবে অনুপস্থিত। আর্মি রেঞ্জারদের অস্ত্রের মজুদ কেমন, তাদের রেডিও কোড, টাইম টেবিল, এসব তথ্য তারা দিতে ব্যর্থ হয়েছে। সাথে আরো যে জিনিস জানা দরকার সেটা মিলিটারিদের এই জঙ্গলে আসার উদ্দেশ্য কি। তারা মুখে তো এটা বলা বলি করে না, আর অর্ডার বলতে তাদের যা দেওয়া হয় সেটা শুধু মিলিটারিরাই বোঝে। গুপ্তচরদের কান পর্যন্ত পৌঁছায় না সেসব। আর সবশেষে লুই ওই অপহরণটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছিল তার দলের প্রতি। একটু পথ করে দখল করা তার সঞ্চিত শক্তির সামর্থ্য। অপহরণকারী দলটির কাজ করলো একেবারে নির্ভুলভাবে। লাইট ভিশন গ্লাস চোখে দিয়ে ছোট দলটির নদী বেয়ে সবার অলক্ষ্যে রেঞ্জারদের ক্যাম্পের কাছে পৌঁছায়। তারপর অপেক্ষা। ঠিক উপযুক্ত সুযোগটি আসার সাথে সাথেই এক রেঞ্জারকে ডার্টে বিদ্ধ করে ঘায়েল করে। কুরারি নামের একরকম বিষ দিয়ে ডার্টগুলো বানিয়েছিল টুসি। শিকারকে করায়ত্ত করার পর তাকে নিয়ে ফেরত আসার সময় আবারও বুদ্ধি খোলে। তাদের ব্যবহৃত পথটা ঢেকে দিয়ে সেখানে আরেকটি ভুল পথ এঁকে দেওয়া হয়। খুব কৌশলের সাথে ধোকা দেওয়া পথটাকে নদীর তীর দিয়ে নিয়ে যেতে যেতে জায়গায় জায়গায় কুমিরের বিষ্ঠা ও পায়ের ছাপ তৈরি করছে ওরা। তার মিস্ট্রেস অপহৃত ব্যক্তিকে ক্যাম্পে ফিরিয়ে আনা পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য মুখের সাথে মুখ লাগিয়ে এক রকমের অ্যান্টিডট ঢুকিয়ে দিয়েছিল শরীরের ভেতর। কিন্তু তার মেধার প্রকৃত স্বাক্ষর রেখেছে গতকাল রাতে। সারা রাত জুড়ে তার শৈল্পিক অত্যাচারের পদ্ধতি ছিল বড়ই বিচিত্র। যন্ত্রণা ও আনন্দের প্রয়োগ একই সাথে এক অদ্ভুত সম্মোহনীয় ছন্দে চলেছে পুরো রাত জুড়ে, একেবারে মুখ খুলতে রাজি হওয়ার আগ পর্যন্ত। প্লিজ আমায় মেরে ফেলুন, খসখসে গলায় খুব বিনয়ের সাথে বলল রেঞ্জার। বেয়ে আসছে তার ঠোঁট নেমে রক্ত। খুব তাড়াতাড়ি সেটা করবো বন্ধু, তবে কিছু প্রশ্ন করতে চাই। লুই কিছুটা পেছন দিকে হেলে টুসিকে সামনে হেঁটে যাবার জায়গা করে দিল। ধোঁয়া উঠতে থাকা পাতার আঁটি হাতে নিয়ে সে কর্পোরালের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে তার সারা ঘরময়। লুই লক্ষ্য করল হতভাগ্য কর্পোরাল যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখতে চাইছে মেয়েটির কাছ থেকে। তার ভীত সন্ত্রস্ত চোখ ওর প্রত্যেকটি নড়াচড় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ব্যাপারটা খুবই উত্তেজনাকর ঠেকল লুইর কাছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের রাখলো শেষ পর্যন্ত। প্রথমে মানুষের সংখ্যা নিয়ে কথা বলা যাক। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে সে কর্পোরালের পেট থেকে সব তথ্য বের করে নিল। আর্মিদের সব কোড, কাজের সময়সূচি সবই বলল কর্পোরাল। কোনো কিছুই লিখে নেওয়ার দরকার হলো না লুইয়ের। সব রেডিও ফ্রিকোয়েন্সি ও নাম্বারগুলো মাথায় সাজিয়ে নিয়েছে সে। এই তথ্যগুলো অন্য দলের যোগাযোগের আড়ি পাততে দারুণ কাজে লাগবে। এগুলো শোনার পর রেঞ্জারদের শান্তি শক্তিমাত্রা এতটুকু সে বিশেষ তথ্য আদায় করল লুই। কত ধরনের ও কি পরিমাণের অস্ত্র আছে, রেঞ্জারদের দক্ষতা কোন পর্যায়ে, দুর্বলতা কি কি, আকাশপথে সাহায্যের পরিমাণ কেমন, সবই জেনে নিল সে। মানুষটাও সব বলে দিল বাচালের মতো। গড়গড় করে বলে যাচ্ছে একের পর এক। যতটুকু জানতে চাওয়া হয়েছে তার চেয়েও বেশি। স্টাফ সার্জেন্ট কস্টসের র্যাকস্যাকের ভেতরে একটা পকেটে হুইস্কি আছে, 2 বোতল। ক্যাপ্টেন ওয়াক্সম্যানের নৌকার ভেতর এক জায়গায় কাঠের এক ঝুড়ি মিনি পানাম বোমা আছে। কর্পোরাল কঙ্করের একটা পেনহাউস ম্যাকা দাঁড়াও আছে। সোজা হয়ে বসল লুই। কি বললে এইমাত্র? না, পানাম বোমা? ছোট সাইজের 1 ডজনের মতো। বোমা কেন? দ্বিধাগ্রস্ত দেখালো কর্পোরালকে। জেমস কঠিন গলায় বলল লুই। আমি জানি না।
আমার মনে হয় জঙ্গলে চলার পথে আটকে থাকা কোনো জিনিস অপসারণ করার জন্য। একটা মোমা কি পরিমাণ জায়গা পুরোপুরি ধ্বংস করতে পারে। আমি একটু ফুপিয়ে উঠল লোকটা। আমি নিশ্চিত নই, হয়তো 1 একর, আমি ঠিক জানি না। হাতের কনুই দুটো 2 হাঁটুর উপর ভর দিয়ে সামনে ঝুঁকে এলো লুই। কৌতূহলে এক ভ্রু উঁচু করে হয়ে গেছে তার। আমার কাছে সত্যি বলছো তো জেমস? সে একটা আঙ্গুল টেনে টুসিকে ইশারা করলো। বিরক্তিকর আলোচনায় মন না দিয়ে ঘরের এক কোনায় আসন গেড়ে বসে কিছু নতুন যন্ত্রপাতি বের করায় ব্যস্ত সে। সংকেত পেয়ে হাতের কাজ ফেলে জঙ্গল ক্যাটের মতো 4 হাত পায়ে ভর দিয়ে নগ্ন কর্পোরালের কাছে চলে এলো। পা চাপা কণ্ঠে কেটে উঠল সে। না, আমি আর কিছুই জানি না। চেয়ারে আবার হেলান দিয়ে বসলো লুই। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি দয়া করে আমার উপর? আমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করতে পারি। উঠে দাঁড়িয়ে সে তার মিস্ট্রেসকে দিকে ঘুরল। আমাদের এখানকার কাজ শেষ ডার্লিং, সে এখন পুরোপুরি তোমার। একটু এগিয়ে এসে গলাটা এগিয়ে দিল তার দিকে। একটা চুমো পাবার আহ্বান চোখে মুখে। না, আকতি ভরা কণ্ঠে অনুরোধ করলো মাটিতে পড়ে থাকা মানুষটি। সময় নষ্ট করলো না টুসিকে বলল লুই। সূর্য প্রায় মাথার উপরে উঠে গেছে। খুব তাড়াতাড়ি নৌকায় চড়তে হবে আমাদের। একটু হাসলো সে, চোখে মুখে ধোয়াটে লালসার উপস্থিতি। তাঁবু থেকে বেরোনোর পর পা বাড়াতে এক নজর তার মিস্ট্রেসকে দেখে নিল। এরই মধ্যে সে ব্যস্ত হয়ে পড়েছে তার কাজের প্রাথমিক ধাপটি শেষ করার জন্য। হাড়ের সুতা হাতে নিয়ে প্রস্তুত করছে। সম্প্রতি মাথা কুচকানোর এই খেলা এক নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছে টুসি। সে তার শিকারের চোখ জোড়া জীবিত অবস্থাতেই সেলাই করতে পছন্দ করে এখন। ভেতরের সস্তাটা যেন পালাতে না পারে শিকারের। শুয়োর গোত্রের সামানরা চোখকে বিশেষ তাৎপর্য দিয়ে থাকে। তাদের কাছে চোখ হলো আত্মার কাছে পৌঁছানোর রাস্তা। পেছন থেকে তীক্ষ্ণ এক চিৎকার ভেসে এলো। টুসি লোকটার মুখে কাপড় গুজে দিতে ভুলল না। বকুনিশ্বরে বলল লুই। কথাটা বলতে গিয়ে একটা ভুল করে বসলো সে। তাদের দিকে এক নজর তাকাতে হলো তার। কর্পোরালের উপর বসে আছে টুসি, তার 2 উরু দিয়ে মাথার দুপাশ চেপে ধরে আছে। তার হাত দুটো ব্যস্ত সুই সুতে প্রস্তুত করতে। 2 উরুর মাঝে আটকে থেকে চিৎকার দিচ্ছে রেঞ্জার। আরেকটু ঝুঁকে গেল টুসি। বিস্ময়ের একটি ভুরু উঁচু হয়ে গেল লুয়ের। তার কাছে মনে হলো নতুন কিছু করতে যাচ্ছে মেয়েটি। আমায় ক্ষমা করো ডার্লিং, বলল লুই তাঁবু থেকে বেরিয়ে যেতে যেতে। বকুনিটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে আসলে। মুখে কাপড় গোজার প্রয়োজন নেই। কর্পোরালের ঠোঁটজোড়া এরই মধ্যে সেলাই করে দিয়েছে টুসি। অধ্যায় 8। গ্রাম। 13 আগস্ট, দুপুর বেলা, আমাজন জঙ্গল। ছুঁড়ে দেওয়া দড়িটা ধরে ফেলল নাথান। তারপর সেটাকে একটা শাল গাছের সাথে বেঁধে দিল সে। তার ভ্রু জোড়া কুচকে আছে। সাবধান, সহযাত্রীদের সতর্ক করলো। জায়গাটা জঙ্গলময়, সাবধানে পা ফেলতে হবে সবাইকে। সে কেলিকে নৌকা থেকে নামিয়ে পাড়ের সবচেয়ে শক্ত মাটি জায়গা যাওয়া পর্যন্ত সাহায্য করলো। তার হাঁটু পর্যন্ত কাদা পানিতে মাখামাখি। সারা শরীর ভিজে গেছে। মুখটা মেঘাচ্ছন্ন আকাশের দিকে তুলে ধরল সে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সারা রাত ঝড়ের সবচেয়ে তুমুল বর্ষণ শুরু হলো। এখন এই ঘণ্টাখানেক হলো মুষলধারে বর্ষণ হচ্ছে। অতি ক্ষুদ্র বৃষ্টিকণার বিশাল এক চাদর কুয়াশার মতো আছড়ে পড়ছে পুরো জঙ্গলের উপর। আজকের ভ্রমণটা এখন পর্যন্ত বেশ অসহ্য বলা চলে। সারা সকাল জুড়ে তাদের সবাইকে হস্তচালিত পাম্প দিয়ে নৌকার ভেতর থেকে পানি সেচতে হয়েছে। অবশেষে একটু আগে ক্যাপ্টেন ওয়াক্সম্যান দুপুরের খাবারের জন্য থামতে বললে নাথান খুব খুশি হয়। সবাইকে নৌকো থেকে নামতে সাহায্য করার পর নদী পাড়ের কাদা ভেঙে একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছালো সে। তার চারপাশে পুরো জঙ্গল কাঁপছে। মাথার উপর সবুজের চাদর থেকে ফোঁটা ফোঁটা জল এক হয়ে নিচের দিকে নেমে আসছে অসংখ্য অসংখ্য ছোট বড় ধারায়। এমন প্রতিকূল অবস্থার প্রফেসর কাউইকে নিরুদ্বেগ মনে হচ্ছে। পাম পাতা দিয়ে ঝটপট একটা থলে বানিয়ে জঙ্গলের দিকে খাবার সংগ্রহ করতে ছুটল সে। তার মনে হচ্ছে কর্পোরাল জার্গেনসন, সেও ভিজে গেছে। তার খিটমিটে চেহারা দেখে মনে হচ্ছে জঙ্গলে ঢুকতে বিন্দুমাত্র আগ্রহ নেই দীর্ঘকায় এই সুইডিশ কর্পোরাল
কিন্তু ক্যাপ্টেন ওয়াক্সম্যানের কড়া নির্দেশ, এই জঙ্গলে কেউ কোথাও একা যেতে পারবে না, এমনকি অভিজ্ঞ কাউইও নয়। পুরো ক্যাম্প জুড়ে সবাই ডুবে গেছে বিষণ্ণতায়। জোরাল্ড ক্লার্কের শরীর থেকে ছড়িয়ে পড়তে থাকা ছোঁয়াচে জীবাণুটা সামান্য কি রোগের কারণ হতে পারে সে সম্পর্কিত তথ্য গতকাল তাদের কাছে পৌঁছেছে। আক্রান্তদের সুস্থদের থেকে আলাদা করে রাখার জন্য কোয়ারেন্টাইন সেল তৈরি করা হয়েছে নিয়মিত, এবং জেরাল্ডের লাশ সে ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার আশপাশ জুড়ে। পাশাপাশি ব্রাজিলিয়ান সরকারকেও এই বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে। একাধিক কোয়ারেন্টাইন সেল তৈরি করা হচ্ছে পুরো আমাজন জুড়ে। এখন পর্যন্ত শুধুমাত্র শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরই ঝুঁকির মুখে ধরা হয়েছে, আর প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসেবে ধরা হচ্ছে স্বাস্থ্যবান পূর্ণবয়স্কদের। তবে এখনো অনেক কিছু জানার বাইরে রয়ে গেছে। এই রোগ সৃষ্টিকারী ভাইরাস ছড়িয়ে পড়ার ধরন, চিকিৎসার পদ্ধতি সবকিছু এখনো অজানা। ওদিকে ইউনাইটেড স্টেটস একটি চতুর্থ লেভেলের কন্টেইনমেন্ট স্থাপন করা হয়েছে ইনস্টিটিউটের ভেতর এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য। নাথান ঘুরে তাকালো ফ্রাঙ্ক এবং কেলির দিকে। একটা হাত দিয়ে বোনকে ধরে রেখেছে ফ্রাঙ্ক। এখনো ফ্যাকাশে হয়ে আছে মেয়েটি, তার ছোট্ট মেয়েটা সহ তাদের পরিবারকে ইনস্টিটিউটের কোয়ারেন্টাইনের অন্য সব বিজ্ঞানী এবং কর্মচারীদের সাথে রাখা হয়েছে। তাদের কারোর মধ্যে এখনো রোগের কোনো লক্ষণ দেখা যায়নি, কিন্তু নেতিবাচক কিছু ঘটনা সংখ্যা কেলির চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্টভাবে। ঘুরে দাঁড়ালো নাথান। তাদের ব্যক্তিগত সময়টুকুকে ব্যাঘাত না ঘটিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। গত 48 ঘন্টার ভেতরে তাদের দলের কাউকে এই জঙ্গল শিকার বানাতে পারেনি, আর এটাই একমাত্র আশাব্যঞ্জক ঘটনা। দুদিন আগে কর্পোরাল ডি মার্টিনিকে হারানোর পর থেকেই সবাই খুব সতর্ক হয়ে গেছে। জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী ও তাদের স্বভাবসুলভ আচরণ সম্পর্কে নাথান এবং কাউবির সতর্ক বার্তাগুলো সবাই মনে রেখেছে। এমন নৌকা থেকে নামা বা গোসলের আগে প্রত্যেক জায়গায় পরীক্ষা করে নেয় কাদার ভেতর ডুবে থাকা স্টিংরে অথবা লুকিয়ে থাকা ইলেকট্রিক ইল আছে কিনা। কাউই তাদের শিখিয়েছে কিভাবে সাপ এবং বিচ্ছুদের থেকে দূরে থাকতে হয়। সকালে বুট পায়ে দেওয়ার সময় কেউই ওগুলোর ভালোভাবে না ছেড়ে পায়ে দেয় না। নাথান ক্যাম্পাসের আশপাশ ঘুরে তাদের ক্যাম্পের সীমানাটুকু দেখে নেয়। ভয়ঙ্কর কিছু আছে কিনা তা খুঁজে বেড়ায় সতর্কতার সাথে। ফায়ার, লিয়ানা, পিঁপড়ার বাসা, লুকানো সাপের আস্তানা, এগুলো পরীক্ষা করে একেবারে রুটিন মাফিক একটি কাজ হিসেবে তাদের দলের সাথে যুক্ত হয়েছে নতুন 2 সদস্য। ওরা হারিয়ে যাওয়া 2 জনের জায়গায় এসেছে। ওই 2 জন মনোযোগ দিয়ে কাঠ সংগ্রহ করছে। ওদের ভালো করে দেখলে নাথান, দুজনেই প্রথম শ্রেণীতে স্থান পাওয়া সৈনিক। উভয়ে নতুন কমিশন পেয়ে রেঞ্জার ইউনিটে যোগ দিয়েছে। তাদের একজন ট্যাঙ্ক যোদ্ধা, কারণ ব্রঞ্জের টান আছে, নাম এডিজোল। অপরজন বিস্ময়কর একজন নারী, তাদের রেঞ্জার দলের প্রথম নারী রেঞ্জার। ওর নাম মারিয়া ক্যারেরা। 6 মাস আগে সংবিধানের 10 নম্বর অধ্যাদেশের সীমাবদ্ধতাপূর্ণ একটি আইন সংশোধন সংক্রান্ত এক বিল কংগ্রেসে পাশ হয়। তারপর থেকে রেঞ্জারদের মতো স্পেশাল ফোর্সেও নারীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। তবে এই নারী রিক্রুটরা স্পেশাল ফোর্সগুলোতে যোগ দিতে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করতে পারে না। অভিজ্ঞতা অর্জনের জন্য আমাজনের এই মিশনের মতো বিভিন্ন মিশনে পাঠানো হয় ওদেরকে। রাতে এক রেঞ্জার হারানোর পর দিন সকালে নতুন 2 জনকে ওয়াওয়ে বেস স্টেশন থেকে উঠিয়ে আনা হয়েছে এখানে। মাথার উপর স্থির হয়ে থাকা একটা ছুরি, একটা একটা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামে ওরা। তারপরই ছোট কয়েকটি ট্যাক্সি, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নামানো হয় উপর থেকে। এবারের পণ্য সরবরাহটা ছিল একই সাথে কঠিন ও সর্বশেষ। গতকাল সকাল থেকে একটা টিমের জঙ্গলে আরো গভীর প্রবেশ করতেই উড়ে আসার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে নাথানেরা। ফেলে এসেছে আকাশপথ থেকে আসা সাহায্যের পরিধিও। আসলে আজ অবধি তারা প্রায়
400 মাইলের মতো ভ্রমণ করে ফেলেছে। তারপরও তাদের কাছে আসতে সক্ষম দূরপাল্লার একমাত্র যে কপ্টারটি আছে সেটা হলো কালো রঙের ক্যামাঞ্চি। চকচকে কালো রঙের এই যোদ্ধা দানবটি শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে, যেমন দূরের আহত কোনো সদস্যকে উঠিয়ে নিতে অথবা উপর থেকে শত্রুদের উপর হামলা চালাতে। অন্যথায় আজকের পর থেকে ভ্রমণের একেবারে শেষ পর্যন্ত তাদের একলাই পথে চলতে হবে। সবকিছু ঘুরে ফিরে দেখা শেষ হতেই ক্যাম্পের মাঝখানে ফিরে এলো নাথান। কর্পোরাল কঙ্কার এক স্তূপ ছোট ডালপালার উপর ঝুঁকে আছে। স্তূপের নিচে কয়েকটি পাতা রেখে তাদের দেশলাই দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে সে। একটা কাঠি জ্বালাতে উপর থেকে কয়েক ফোঁটা পানি পড়ে নিভিয়ে দিল চিকাটা। ধুরো, তরুণ কর্পোরাল বেশ বিরক্তির সাথে হাতের দেশলাইটা ছুঁড়ে ফেলে দিল। সারা সবকিছুই পানিতে ভেজা। দাঁড়াও, ম্যাগনেসিয়াম ফ্লেয়ার দিয়ে তোমাদের কপালে আগুন দিচ্ছি, এগুলো বাঁচিয়ে রাখো। ক্যাপ্টেন ওয়াক্সম্যান খুব কাছ থেকে আদেশ দিলেন, আজকের লাঞ্চের জন্য একটা কোল্ড ক্যাম্পই করা হোক। পাশ থেকে ম্যানুয়েল একটু কাতরে উঠল। তার সারা শরীর ভেজা। তবে দলের যে সদস্যকে সবচেয়ে হতভাগ্য মনে হচ্ছে সে হলো টর্টন। জাগুয়ারটি গোমরা মুখে তার মাস্টারের চারপাশে ধীরে ও স্তম্ভ পদক্ষেপে হাঁটছে। গায়ের লোমগুলো পানিতে চুইচি, কান দুটো নিচে ভিজে ভাঁজ হয়ে ঝুলে আছে। একটা ভেজা বেড়ালের চেয়ে হতভাগাকে আর বেশি কিছু মনে হচ্ছে না, এমনকি সেটা 200 পাউন্ডের হয়। তবুও মনে হয় আমি সাহায্য করতে পারবো, নাথান বলল। সবার চোখ তার উপর এখন। ইন্ডিয়ানদের পুরনো একটি কৌশল আমি জানি। সে ঘুরে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ আগে চারপাশে ঘুরে দেখার সময় একটা বিশেষ ধরনের গাছ নজরে আসে তার, সেটাই এখন খুঁজছে। তার পিছু পিছু আসছে ম্যানুয়েল ও ক্যাপ্টেন ওয়াক্সম্যান। খুব দ্রুত এসে খুঁজে পেল ওটা। লম্বা গাছটার ধূসর বহিরাবরণ চোখে পড়ার মতো অমসৃণ। কোমরে গোজা। চাপাতিটা হাতে নিয়ে গাছের ছালের ভেতরে ঢুকিয়ে দিল সে। লৌহবর্ণ ঘন এক প্রকার আঠা বেরিয়ে এলো সাথে সাথে। সে একটা আঙ্গুলে খানিকটা আঠা লাগিয়ে ওয়াক্সম্যান নাক বরাবর তুলে ধরল। ক্যাপ্টেন ঘ্রাণ শুকে বলল, তারপিন তেলের মতো লাগছে। নাথান গাছটার চাপড় মারল। এটার নাম কোপাল। শব্দটা এসেছে অ্যাজটেক সভ্যতা থেকে। তারা ভার্নিশকে বলে কোপাল। সেখান থেকে আজকের এই কোপাল। এ ধরনের গাছে পাওয়া যায় সেন্ট্রাল ও সাউথ আমেরিকার সব রেইন ফরেস্টে। এটা এখন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ক্ষত সারানোর কাজে, ডায়রিয়ার চিকিৎসায়, ঠান্ডার রোগ কমাতে, এমনকি বর্তমানে এটা দাঁতের আধুনিক চিকিৎসাতে ব্যবহার হয়। দাঁতের চিকিৎসায়? জিজ্ঞেস করলো ম্যানুয়েল। আঠা লাগানো চটচটে আঙ্গুলেরটা তুলে ধরল নাথান। যদি তুমি তোমার দাঁতে কখনো ক্যাভিটি পূরণ করে থাকো, তবে ধরে নাও এই কোপালির কিছু অংশ মুখে দিয়ে ফুটছ। বুঝলাম, কিন্তু এটা আমাদের কাজে আসবে কিভাবে? ওয়াক্সম্যান জিজ্ঞেস করলো। নাথান ঝুঁকে পড়ে গাছের গোড়ায় পড়ে থাকা কিছু আঠা পচা পাতা এক জায়গায় জড়ো করলো। কোপাল প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন থাকে। সত্যি বলতে সম্প্রতি এটা নিয়ে এখন গবেষণা চলছে। এটাকে জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করা যায় কিনা। কোনো ইঞ্জিন এই কোপাল দিয়ে চালালে তা গ্যাসোলিনের থেকে আরো নিখুঁত ও কার্যকর চলবে। নাথান যা খুঁজছিল তা পেয়ে গেল অবশেষে। তবে ইন্ডিয়ানরা এই কোম্পানির গুণাগুণ বহুকাল আগেই জেনে বসে আছে। সে উঠে দাঁড়াতেই সবাই দেখলো তার হাতে একদম থকথকে কোপাল আঠা। একটা কাঠি সুচালো ভাগে হাতে আঙ্গুল লাগালো, ঠিক হাওয়াই মিঠার মতো করে। একটা দেশলাই দেয়া যায়? ক্যাপ্টেন ওয়াক্সম্যান পানিরোধ একটি কন্টেইনার থেকে দেশলাই বের করে দিল। নাথান কাঠিটা জ্বালিয়ে আঠার বলটার এক প্রান্তে ধরল। সাথে সাথে উজ্জ্বল নীল শিখা জ্বলে উঠল। সে জ্বলন্ত লাঠিটা মশালের মতো করে ধরে নিভে যাওয়া ক্যাম্প ফায়ারের কাছে চলে এলো। ইন্ডিয়ান শিকারীরা শত বছর ধরে বৃষ্টি বাদলের দিনে ক্যাম্প ফায়ার জ্বালানোর কাজে এটা ব্যবহার করে আসছে। ঘন্টাখানিক চলবে এটা। ভেজা কাঠগুলো শুকনো করার জন্য সময়টা যথেষ্ট। তারপর বাকিগুলো এমনিতেই চলবে। সবার চোখ অগ্নিশিখার দিকে। নাথানের আঠার বলটা ডালপালা তার পাতার মাঝখানে বসানো শেষ হতেই কেলি ও ফ্রাঙ্ক তাদের সাথে যোগ দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই ছোট ডাল ও কাঠগুলোতে আগুন ছড়াতে থাকলো ধীরে ধীরে। দারুণ হাত দুটো
গরম করতে করতে ফ্রাঙ্ক বলল। নাথান খেয়াল করলো কেলির মুখে একটা হাসি দেখা দিয়েছে। গোয়ালটা পরিষ্কার করে নিল নাথান। আমাকে ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ দিতে হলে ইন্ডিয়ানদের দিন। আমারও মনে হয় এটা করতে পারবো। প্রফেসর কাউভি হঠাৎ কথা বলে উঠল পেছন থেকে। সবাই ঘুরে দাঁড়ালো। কাউভি এবং কর্পোরাল জার্গেনসেন দ্রুত হেঁটে এলো তাদের দিকে। একটা গ্রাম পেয়েছি আমরা, জার্গেনসেন বলল প্রসারিত চোখে। সে হাত দিয়ে জঙ্গলের একটা দিক দেখালো। সেদিকে তারা খাবার সংগ্রহ করতে গিয়েছিল। 0.5 কিলোমিটারও কম হবে এখান থেকে। পুরো গ্রামটাই ফাঁকা।